আগুনে পুড়ল চট্টগ্রামের পতেঙ্গার আকমল আলী ঘাট জেলেপাড়ার শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়েছে গুদামে থাকা জেলেদের মাছ ধরার জাল সহ নানা সরঞ্জাম। এতে পথে বসার দশায় শতাধিক জেলে পরিবার। পতেঙ্গা সিটি আউটার রিং রোডের পাশে আকমল আলী ঘাট মুখর থাকে জেলেদের হাঁক ডাকে। তবে এক রাতের ব্যবধানে বিধ্বস্ত রূপ নিয়েছে কর্মব্যস্ত সেই ঘাট। শনিবার মধ্যরাতে লাগা আগুনে পড়েছে ঘাট এলাকার শতাধিক কাঁচা ঘর, যার মধ্যে ৩৭টি গুদাম। এসব গুদামে রাখা হতো মাছ ধরার জাল, রশি, নৌকার জ্বালানি সহ বিভিন্ন সরঞ্জাম। এখানে জাল ছিল, মনে করেন জাল, মেশিনের পার্টস, বিভিন্ন আরো মালামাল ছিল। ২০-৩০ লাখ টাকার সম্পদ আমাদের। জাল, কাশি, তারপর তেল, ফোলা ইত্যাদি যা ছিল একটা কিছু বার করতে পারি নাই। এনজিও থেকে টাকা লই আমরা এগুলা করছি আর কি। এখন তো সবগুলো পুরিশা হয়ে গেছে, কিছু করার নাই। ক্ষতিগ্রস্তরা বলছেন এখন পেট চালানোই দায় হয়ে পড়েছে তাদের জন্য। আছে মহাজনের ঋণের কিস্তিও। আমাদের তো কিছুই নাই, আমরা তো এখন একবারই সর্বহারা হয়ে গেছি। আমাদের সরকার যদি আমাদেরকে যদি মনে চাইলে যদি কিছু দেয় তাহলে আমরা পাবো না, নাই। সাগর পাড় ঘেঁষা এই এলাকার মাটির নিচ দিয়ে গেছে জিটিসিএল এর গ্যাস সরবরাহ লাইন। আগুনের কারণে ঝুঁকি তৈরি হলেও বড় বিপদ থেকে আপাতত রক্ষা পাওয়া গেছে। তবে পুড়ে গেছে পাইপলাইনের উপরে থাকা তাপমাত্রা পরিমাপক মিটার। জিটিসিএল এর একটা আছে, সিফু পোস্ট আছে, ওটা সম্পূর্ণ জ্বলে গেছে। আর বাকি আল্লাহর রহমত যে ওই পোস্টের ভিতর দিয়ে যদি আগুন যাইতো তাহলে পুরো এরিয়াটা ধ্বংস হতে পারতো। মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মাদারীপুরের রাজৈর উপজেলায় আগুনে পুড়ে গেছে 11টি দোকান ও পাটের গোডাউন। শনিবার রাত 2টার দিকে টেকেরহাট বন্দরে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় 3 ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ব্যবসায়ীরা। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে টেকেরহাট বন্দরের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত। চাঁদপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত 11টার দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুরে এই ঘটনা ঘটে। বাড়ির 2টি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনার সাথে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ। গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি এবং তাদের 2 প্রতিবেশী দগ্ধ হয়েছেন। শনিবার রাতে দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শামসুল ও রাজিয়া দম্পতি এবং তাদের প্রতিবেশীর 2 ছেলে রাব্বি ও তানজিল। তাদের সবাইকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তানজিলের 30%, রাব্বির 23%, শামসুলের 5% ও রাজিয়ার শরীরের 3% পুড়ে গেছে। তানজিল ও রাব্বির দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। স্বজনরা জানান, দগ্ধরা গাজীপুরের কাশেমপুর বাগবাড়ি এলাকায় থাকতেন। শনিবার রাতে গৃহবধূ রাজিয়া চুলা ধরাতে গেলে বিস্ফোরণ হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিমার্জনের জন্য কিছুটা দেরি হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, এই মুহূর্তে প্রাথমিকের সব সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন সম্ভব নয়, তবে প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। এর আগে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপদেষ্টার কাছে সিলেটের শিক্ষার সার্বিক চিত্র তুলে ধরেন। পাশাপাশি শিক্ষক সংকট সহ বিভিন্ন কারণে শিক্ষাক্ষেত্রে সিলেটের পিছিয়ে থাকার বিষয়টিও জানানো হয় তাকে। আমরা প্রস্তুতি নিচ্ছি, পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে এবং আমরা আশা করছি
যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। একটি সুন্দর বাংলাদেশ করতে যতটুকু সংস্কার প্রয়োজন তা করতেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কাজেই এই সরকারের অনেক দায়িত্ব রয়েছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যাতে সরকার গঠিত হতে পারে সেই পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে নির্বাচিত সরকারের হাতে তুলে দেয়া হবে বলেও জানান ফরিদা আক্তার। আমরা নিজেদের মতো কিছু করছি না, আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায়, একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করছি। ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। দুপুরে শহরের হামদহ এলাকার টায়ার মেরামতের দোকানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন মিস্ত্রি সাব্বির হোসেন। হঠাৎ করেই টায়ার হিট দেয়ার বয়লার মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন সাব্বির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে। এদিকে ঘটনার পর থেকে খোঁজ নেই দোকান মালিক রিপন দাসের। লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হীরালাল দেবনাথ হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। শনিবার সন্ধ্যায় পুলিশ সুপার আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, গত ৮ই আগস্ট কাজীর দিঘির পাড় বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী হীরালাল দেবনাথ। এ সময় মোটরসাইকেলে করে আসা ৩ দুর্বৃত্ত তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। ঘটনার পরদিন নিহত হীরালাল দেবনাথের ছেলে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৩ মাস পর শনিবার ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুর থেকে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই আদালতে হাজির করা হলে ২ আসামি মোবারক হোসেন ও জিয়াউর রহমান হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। গতকাল সারাদিন আমরা অভিযান পরিচালনা করি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থেকে প্রথম একজন আসামি তুষার, তাকে আমরা গ্রেপ্তার করি। তুষারকে সাথে নিয়ে আমরা বাহারকে গ্রেপ্তার করি। ফরিদপুরে ও ভাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিক গৌতম দাসের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে প্রেস ক্লাব চত্বরে গৌতমের প্রতিকৃতিতে ও ভাঙ্গার চণ্ডীদাসদী গ্রামে গৌতমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সততা, নিষ্ঠা, নির্ভীকতা ও দায়িত্ববোধ ছিল গৌতমের মৌলিক আদর্শ। তার আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এর আগে ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে গৌতম দাসকে শ্বাসরোধ করে হত্যা করে সন্ত্রাসীরা। ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত কুমিল্লার শিক্ষার্থী মেহেদী হাসানের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফেরেনি। তার প্রয়োজন উন্নত চিকিৎসা। এদিকে শরীরে থেকে যাওয়া গুলির কারণে অসহনীয় যন্ত্রণায় কাতর নেত্রকোনার শিক্ষার্থী নুরুল আমিন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোটবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হন। ছররা গুলি লাগে 2 চোখ, বুক, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায়। 3 মাসে কয়েক দফায় অস্ত্রোপচারেও স্বাভাবিক হয়নি দৃষ্টিশক্তি। হঠাৎ করে পুলিশের হামলা, তখনই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে তখনই হঠাৎ করে আমার বুকে এসে বুলেট লাগে, আমি পড়ে যাই। তারপর আরেকটা বুলেট এসে মাথায় লাগে। ছেলের চোখের চিকিৎসায় বাবা লিটন মিয়া এরই মধ্যে বিক্রি করেছেন তার অটোরিকশাটি। তবে প্রয়োজন আরও উন্নত চিকিৎসা। যা কিছু খরচ আমি করতেছি, কিছু সমন্বয়রা দিতেছে, এই হিসাবে মনে করেন না কিছু হাওলাত বারাত করছি এখান থেকে, আমার আত্মীয় স্বজন থেকে। এরই মধ্যে মেহেদীর চিকিৎসা এবং তার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। সর্বোচ্চ চেষ্টা করে যে চাচ্ছি যে
ওনাদেরকে সুচিকিৎসাটা দেওয়ার জন্য আর কি। তো সেই কারণে হচ্ছে আমাদের সরকারি থেকে যে জুলে যে ফাউন্ডেশন আছে, জুলে ফাউন্ডেশন থেকে তহবিল আসতেছে, ইভেন হচ্ছে কীভাবে চিকিৎসা করানো যায় এটার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন নেত্রকোনার কলমাকান্দার নুরুল আমিন। তার পায়ে 154টির বেশি ছররা গুলি লাগে। টাকার অভাবে উন্নত চিকিৎসা হচ্ছে না তার। আরও ভিতরে স্প্রিটার আছে, ওইগুলো বের করতে নাকি আধুনিক মেশিন লাগবে, যেটা নেত্রকোনাতে নাই। মাইমেনসিং চিকিৎসা নিতে হবে আমার। নুরুল আমিন ময়মনসিংহের গফরগাঁয়ের ক্যাপ্টেন গিয়াসউদ্দিন কলেজের শিক্ষার্থী। সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিনি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। সকালে উপজেলার শাহবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত 15 জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টার থেকে চুরি যাওয়া 23টি মোবাইল ট্যাব ও 3টি ল্যাপটপ সহ অভিযুক্ত এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চরজব্বর থানার ওসি শাহিন মিয়া জানান, 16ই আগস্ট রাতে সুবর্ণচর উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টার থেকে চলমান অর্থনৈতিক শুমারি তালিকাকারীদের 28টি মোবাইল ট্যাব ও 3টি ল্যাপটপ চুরি হয়। এর কিছুদিন পর আনসারের চাকরি ছেড়ে অটোরিকশা চালানো শুরু করে অভিযুক্ত মোহাম্মদ মোস্তাফিজ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর জব্দ করা হয় একটি মোবাইল ট্যাব ও 3টি ল্যাপটপ। পরে তার দেয়া তথ্যে উদ্ধার হয় আরও 22টি ট্যাব। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মশক নিধনে 1 বছরে চট্টগ্রাম সিটির বরাদ্দ 4 গুণ বাড়লেও কমেনি মশার উৎপাত। কার্যকর উদ্যোগ না থাকায় বরাদ্দ বাড়ার সুফল মিলছে না, অভিযোগ নগরবাসী। আর নগরবিদরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তবে নতুন মেয়র বলছেন, মশা নিয়ন্ত্রণে নতুন কার্যকর ওষুধ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌসুমে চট্টগ্রামে ৩,৫০০ রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে অক্টোবর থেকে গত 1.5 মাসে আক্রান্ত প্রায় 2000, মৃত্যু হয়েছে 19 জনের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে আতঙ্কে নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য বলছে, 2022-23 অর্থ বছরে মশা নিধনে কর্পোরেশনের ব্যয় হয় 90 লাখ টাকা। 2023-24 অর্থ বছরে এ বরাদ্দ 4 গুণের বেশি বাড়িয়ে করা হয় 3,98 লাখ টাকা। তবে মশা নিধনে এখনও কার্যকর কোনো কর্মসূচি নেই, অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশনের যে তত্ত্বাবধানে যে কার্যক্রমগুলো হওয়ার কথা ছিল মশা নিধনের জন্য, তার কোনো কিছুই আমরা দৃশ্যমান দেখিনি। দিনে 4 বার মশার স্প্রে করতে হয়, মশার কয়েল জ্বালাতে হয়, যেটা আসলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। চলতি মাসেই দায়িত্ব নেওয়া সিটির নতুন মেয়র জানালেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়া হচ্ছে। মশা মারতে নতুন ওষুধ কেনাসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানালেন তিনি। যে কোনো সময় যে কোনো মশার স্প্রে যখন মারতে থাকেন একই কোয়ালিটির, তো মশার ওইখানে ইনফ্যাক্ট কাজ করে না। যে আমরা ওই দিকটাও দেখছি, যদি কোয়ালিটেটিভ ওষুধ কিনা না হয়, আমরা সেটা অবশ্যই তাদেরকে বলতে চাই যে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেব। নগর বিশেষজ্ঞরা বলছেন, মশা কমানোর বিষয়ে কোনো গবেষণা নেই সিটি কর্পোরেশনের। ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও গুরুত্বের তাগিদ তাদের। মশা মারার কাজ করে সব জায়গাতেই সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে কোনো কীটতত্ত্ববিদ নেই। কোন মশাকে মানে অ্যাডাল্টিসাইড ব্যবহার করতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ মশা মারার ওষুধ ব্যবহার করতে হবে, কোনটার জন্য লার্বিসাইড অর্থাৎ কীট অবস্থাতেই মারতে হবে, এইটাও কিন্তু আমাদের জানা নেই। চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত 34 জন। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নীলফামারীতে বুড়ি তিস্তা রিজার্ভার পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মুখোমুখি অবস্থানে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড। দ্বন্দ্বের কারণে 2 বছর ধরে বন্ধ রয়েছে কাজ। অবৈধ দখলদাররা প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের। 2 বছর মেয়াদী 100 কোটি টাকার প্রকল্পের কাজ ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
বুড়ি তিস্তা দেশের প্রথম সেচ প্রকল্প। 1967 সালে নির্মিত এই প্রকল্পেরই অংশ বুড়ি তিস্তা রিজার্ভার। নানা কারণে ভরাট হয়ে গেছে 1217 একর আয়তনের এই জলাধারে 667 একরের অধিকাংশই। তাই 2018 সালে পুনঃখননে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 98 কোটি টাকায় ঠিকাদার নিয়োগের পর 2022 সালে শুরু হয় পুনঃখননের কাজ। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে স্থানীয়রা। ভাঙচুর ও সরকারি কাজে বাধা সহ নানা অভিযোগে প্রায় 900 জনের বিরুদ্ধে 10টি মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসীও প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়। ফলে বন্ধ হয়ে যায় কাজ। এক বিঘা জমিতে প্রায় 40 মণ যাবত ভুট্টা ফলে। এই জমিগুলোতে যে পানি উন্নয়ন বোর্ড যে রিজার্ভার করে পানি রাখে, আমরা না খেয়ে মারা যাব। নদী খনন করতে গিয়া যদি আমাদের 2-4 শতক করে জমি যায়, কিছু লোকের কিছু ক্ষতি হতে পারে, সেটাও আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা প্রকল্প করতে দেব না। জনপ্রতিনিধি সহ 218 জন প্রভাবশালী ব্যক্তিকে অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। দখল বজায় রাখতেই তারা প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে, এ অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের। এই প্রকল্পটা দীর্ঘদিন ধরে আমরা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যদের সাথে সমন্বয় করে আমরা কাজটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই সমস্যার সমাধান করে ইনশাল্লাহ আমরা আশা করছি যে প্রকল্পটি অচিরেই আলোর মুখ দেখবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমার পাশাপাশি কমবে সারের ব্যবহারও। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে। সকালে বারোচালা বাজারে দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজনে এ বাজার চালু করা হয়। এখানে প্রতি কেজি আলু 62 টাকা, পেঁয়াজ 105 টাকা, বোতলজাত সয়াবিন তেলের লিটার 172 টাকা এবং চিনি 125 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জনগণকে ন্যায্য মূল্যে পণ্য দিতে এমন উদ্যোগ নিয়েছে প্রশাসন। খাগড়াছড়ির পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হলে সার্বিক উন্নয়ন হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন। সকালে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে স্টেডিয়াম পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। বলেন, খেলাধুলা ও সংস্কৃতির মধ্যে দিয়ে পাহাড়ি বাঙালির মধ্যে ঐক্য আরও বাড়বে, গড়ে উঠবে সম্প্রীতির খাগড়াছড়ি। সেক্ষেত্রে রিজিয়ন কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা, সাংস্কৃতিক এই অংশগুলো যদি আমরা আরও একটু ডেভেলপ করি, আমার মনে হয় পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে পারবে। এই সম্প্রীতির খাগড়াছড়ি আমরা মনে প্রাণে বিশ্বাস করি বলি, এবং এটা করার জন্য হলো এই অনুষ্ঠানটা অথবা এই কম্পিটিশনটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ফেনীতে 10টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকা থেকে আটক করা হয় তাকে। বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাইয়ারা বাজার ব্রিজে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান তারা। সন্দেহ হওয়ায় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী তিশা প্লাটিনাম নামের একটি বাস থেকে দ্বিজেনধর নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা জুতার ভেতরে বিশেষ কায়দায় রাখা 100 ভরি ওজনের 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,20,00,000 টাকা। মেহেরপুরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে অস্ত্র, গুলি ও বিভিন্ন ধরনের সরকারি প্রণোদনার বীজ, কম্বল, সার। যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গাংনীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ি থেকে অস্ত্র, গুলি এবং সরকারিভাবে কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়া বীজ, সার ও কম্বল উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সশস্ত্র করা হলে কাজের গতি আরও বাড়বে বলে জানান সংস্থাটির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। সকালে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে পরিদর্শন করে সাংবাদিকদের কথা বলেন তিনি।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউনিফর্ম রয়েছে, কিন্তু অস্ত্র না থাকায় পুলিশ, বিজিবি ও র্যাবের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করতে হয়। ফলে অনেক সময় আহত হন অধিদপ্তরের অনেক সদস্য। অস্ত্রের জন্য সরকারের কাছে একটি খসড়া প্রস্তাবনা দেয়া আছে বলে জানান তিনি। এছাড়া উপজেলা পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম দাপ্তরিকভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান খন্দকার মুস্তাফিজুর রহমান। আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা কাজ করেন তাদের জন্য সরকারের তরফ থেকে অস্ত্র দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে, একটি প্রস্তাব আছে। মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটিও কাজ করছে। যদি সরকার আমাদেরকে অস্ত্র দেয় তাহলে আমার বিশ্বাস যে এখন যে গতি আছে এই গতি আরও বাড়বে। কুষ্টিয়ার মিরপুরে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সারহাদ রুরাল প্রোগ্রাম সাপোর্ট প্রোগ্রাম নামে একটি প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির 2 শতাধিক গ্রাহক। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতারিত হলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই তাদের। মাস দুয়েক আগে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়রপাড়ায় অফিস খোলে সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রাম। স্থানীয়দের কয়েকজনকে চাকরি দিয়ে এলাকার খেটে খাওয়া লোকজনকে ঋণ দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। তবে শর্ত দেওয়া হয় ঋণের 10% টাকা সঞ্চয় হিসেবে জমা দিতে হবে। ঋণের আশায় সঞ্চয়ের টাকা জমা দেন 2 শতাধিক মানুষ, কিন্তু ঋণ দেওয়ার তারিখে গিয়ে সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রামের অফিসে তালা দেখেন তারা। আমার বাড়ির পাশে আবার কিন্তু হইল এনজিও খুলিছে ভাই, আইসি ওরা বসতি কি ভালো, তো এই কারণে আমরা বিশ্বাস করেছি। কিন্তু আমার যে এরামি ধোকা দিয়ে চলে যাবি, খুব কষ্টের বিষয়। আমরা গরিব মানুষ, আমরা ধরেন এমনি ক্ষতিগ্রস্ত, আমরা যে আবার কোর্টে যাব, কোর্টে যায় যে আবার টাকা খরচ করবে সেরকম সামর্থ্য আমাদের নাই। সারহাদ রুরাল সাপোর্ট প্রোগ্রামের কর্মকর্তারা লাপাত্তা হলেও আমানতকারীদের ক্ষোভের মুখে নতুন যোগ দেওয়া কর্মীরা। জব বলেন দেবো বলে নিয়ে এসছে, আমি তো 4 দিন অফিসে আসছি, মানে এখানে আমারও খারাপ লাগছে যে এটা ধোকা দিচ্ছে আর কি। এদের এমন বিচার হোক যেন এইটা আমার কোনো ভুক্তভোগী আর কেউ কোনো সিটার পাল্লায় না পড়ে। এমন প্রতারণার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব দেখছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রথম থেকে প্রতিরোধ করতে পারলে ভালো হতো এবং তাদের একটা বিধি নীতিমালার ভিতরে তারা এটা আছে কিনা, তারা রেজিস্ট্রেশন নিয়ে এটা সমাজে এই ধরনের লোন নিচ্ছে অথবা দিচ্ছে কিনা, এইগুলো মনে হয় প্রশাসনের নজরদারিতে থাকা উচিত। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যে বিষয়টা আমাকে আগে বললো কিন্তু আমি ব্যবস্থা নিতে পারতাম যে তাদের সন্দেহ হচ্ছে, তারা কিছু জানতো না বা সন্দেহ করেনি, তাদের ব্যবহার ভালো লাগছে, তাদেরকে আমি প্রয়োজনে আইনি পরামর্শ দিয়েছি এবং তারা যদি লিখিত অভিযোগ দেয় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতারক চক্রকে খুঁজে বের করে শাস্তির পাশাপাশি সঞ্চয়ের টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুনের পথে যাত্রায় ইতিহাস ভোলা যাবে না। মাওলানা ভাসানীর মতো রাজনীতিকের আদর্শ ধারণ করেই এগোতে হবে বলে মনে করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সকালে টাঙ্গাইলের সন্তোষে 48তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে এই মজলুম জননেতার প্রকৃত মূল্যায়নের আহ্বান জানান সর্বস্তরের জনতা। ব্রিটিশ ভারতের অন্যতম রাজনীতিবিদ তিনি। 47-এ পাকিস্তান সৃষ্টি ও বাঙালির স্বাধিকার আন্দোলনেও রয়েছে বড় অবদান। 54 যুক্তফ্রন্ট গঠন থেকে শুরু করে কৃষক পার্টি গঠন করে দেশব্যাপী পান জনপ্রিয়তা। স্বাধীনতার স্বপ্ন দেখান 85 দশকেই। মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতা থেকে শুরু করে আসেন শিক্ষাবিদ ও রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, আগামীর পথে এগিয়ে যেতে ভাসানীর আদর্শ থেকে নিতে হবে শিক্ষা। অতীতকে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে। 2 দিন পরে তাদেরকেও এরকম হতে হবে। ভাসানীর যে ন্যায়নিষ্ঠতা, সত্যপরায়ণতা, মজলুমের প্রতি দরদ, তারা এটা থেকে শিক্ষা নিক এবং তার আদর্শ মানুষ হিসাবে, বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে গড়ে উঠুক। বিশিষ্টজনদের পাশাপাশি সেখানে আসেন ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সামিল হন ভাসানী পরিবারের সদস্যরাও। জানান, মজলুম এই জননেতার প্রকৃত মূল্যায়নের আহ্বান। ওনার অসমাপ্ত লড়াই রেখে গেছেন, সেই অসমাপ্ত লড়াইয়ের উত্তরাধিকার হিসেবে 2024-এ আমরা নতুন একটি প্রজন্ম দেখতে পাচ্ছি। মাওলানা ভাসানীর জন্ম এবং মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং মাওলানা ভাসানীর যে ইতিহাস থেকে নাম মুছে গিয়েছে সেই নামগুলো সুন্দরভাবে আবার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে। মুক্তিযুদ্ধে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলের সভাপতিও ছিলেন মাওলানা ভাসানী।
তার সেসব অবদান তুলে ধরতে সন্তোষে 7 দিনের মেলার আয়োজনও করেছে মাওলানা ভাসানী ফাউন্ডেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে, তবে সংস্কারের জন্য বেশি সময় না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীতে তিনি বলেন, যারা গত 16 বছর ধরে দেশে লুটপাট চালিয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা এই দেশটাকে 16-17 বছর ধরে লুটে পুটে খেয়েছে আর মানুষের উপরে জুলুম করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার। নবান্ন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে মাছের মেলা। শনিবার ভোর রাত থেকে শহরের পাঁচশিরা বাজারে মাছের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন তারা। নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে মাছের মেলা। শহরের পাঁচশিরা বাজারে রুই, কাতল, চিতল, শোল, বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ। আত্মীয় স্বজনকে দাওয়াত ও উপহার দেওয়ার জন্য বড় বড় মাছ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন ক্রেতারা। প্রত্যেক বছর এই নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা লাগে, আমরা আসছি শখ করে বড় মাছ কেনার উদ্দেশ্যে। নবান্ন উপলক্ষে বড় একটি মাছ নিয়েছি, 650 টাকা কেজি, 8.5 কেজি ওজন। এবার গত বছরের চেয়ে মাছের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মেলায় উঠেছে 25 কেজি পর্যন্ত ওজনের মাছ। কেজি কাতল 550, সিলভার হলো আপনার 600 টাকা কেজি, ব্রিকেট হলো 550। এবারের মেলা টোলমুক্ত করা হয়েছে ব্যবসায়ীদের জন্য। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফরমালিনযুক্ত মাছ যাতে বিক্রি না হয় সেজন্য থাকছে কঠোর নজরদারি। বিভিন্ন জেলা থেকে ক্রেতারাও আসেন, অনেকে আসেন মাছ কিনতে না আসলে অনেকে শুধু দেখার জন্য এখানে আসেন। তো এই ক্ষেত্রে আমরা আমাদের দপ্তর থেকে সার্বক্ষণিক মেলাটাকে পরিদর্শনে রেখেছি, যাতে করে ফরমালিনযুক্ত মাছ বা নিষিদ্ধ কোনো মাছ বিক্রি করা না হয়। নবান্ন উপলক্ষে গত 50 বছর ধরে কালাইয়ে আয়োজন হচ্ছে মাছের মেলার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনায় শুরু হয়েছে শস্য কর্তন ও নবান্ন উৎসব। সকালে স্থানীয় খামার বাড়িতে ধান কেটে উৎসবের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এ সময় তিনি জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও সবচেয়ে প্রাচীনতম উৎসব নবান্ন। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয় এই উৎসবের। পরে শস্য কর্তন শেষে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। এতে 20 জন কৃষকের পাশাপাশি অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথমবারের মতো রাঙামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। শনিবার কর্ণফুলী নদীর সুবলং চ্যানেলে সাঁতার কাটেন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া 26 জন সাঁতারু। 1960 সালে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে একে ঘিরে নানা কুসংস্কার প্রচলিত। এর জেরে হ্রদের পানিতে নামতে ভয় পান স্থানীয়রা। এ ভয় দূর করতে প্রথমবারের মতো আয়োজন করা হলো সাঁতার প্রতিযোগিতা। সুবলং বাজার থেকে শহীদ মিনার পর্যন্ত 13.5 কিলোমিটার অংশে সাঁতার কাটেন প্রতিযোগীরা। এবারের আয়োজনে 7 বার বাংলা চ্যানেল পার হওয়া সাঁতারু যেমন আছেন, তেমনি আছেন নবীনরাও। এদের মধ্যে 3 জন রাঙামাটির বাসিন্দা। থাইল্যান্ডের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে গেছি ওশেনম্যান, তো ওখানে যে ওয়াটারটা তার থেকে বেশি স্বচ্ছ এইটা। ভিতরে যখন আমি ঢুকি দেখি এত সুন্দর দেখতে, চারিদিকে অনেক সুন্দর ঘন পাহাড়, তো খুব ভালো লাগছে। সচেতন নাগরিকদের মতে এ ধরনের আয়োজন জেলার পর্যটন শিল্পের বিকাশে সহায়ক। এছাড়া হ্রদকে ঘিরে ভয়ও দূর করছে। এটা যেহেতু রাঙামাটি পুরাতন শহরটা এই কর্ণফুলী হ্রদের এই অংশের নিচে ছিল, অনেকে মনে করে যেটা নানা রকম ভয়ভীতি কাজ করে, সেটা হচ্ছে একটা কল্পনা মাত্র। তো কাজেই আমরা আজকের এই অনুষ্ঠান এর মাধ্যমে, এই সুবলং চ্যানেল অতিক্রমের মাধ্যমে আজকে আমাদের সাঁতারুরা দেখিয়ে দিল যে এটা সম্ভব। রাঙামাটির সুবলং চ্যানেলকে পরিচিত করতে আগামীতেও এ ধরনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আগামী বছর বা এর পরেও আমরা এই ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এরপরে হয়তো ভিন্ন রুটে আমরা রাঙামাটি টু কাপ্তাই, সেখানে আমাদের একটা চিন্তা ভাবনা আছে। সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। প্রতি বছর এ ধরনের আয়োজন করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।